হ্যালো ভিউয়ার্স, আমি সঞ্চিতা আরপিপি এডুকেশনে তোমাদের স্বাগত জানাই। আসন্ন প্রাইমারি টেট, এসএলএসটি পিটি, ডাব্লিউএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি অথবা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইভিএস কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকেও আমি এসেছি তোমাদের সাথে একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে। দেখো, এই প্র্যাকটিস সেটেও রয়েছে 30টা প্রশ্ন, প্রতিটা প্রশ্নের অপশান সহ আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তার আগে তোমরা যেমন প্রতিটা প্রশ্নে আনসার দেওয়ার জন্য 3 সেকেন্ড করে সময় নাও এবং তার মধ্যে আনসারগুলো দেওয়ার চেষ্টা করো, তাহলে সেরকমই আনসারগুলো দিতে থেকো। চলো তাহলে শুরু করা যাক। দেখো, আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, রক্তের শ্রেণীবিভাগ করেন কোন বিজ্ঞানী? রয়েছে 4টে অপশান: কার্ল ল্যান্ডস্টেইনার, রবার্ট হুক, লিভেন হুক, কোনোটাই নয়। তোমরা তাহলে ঝটপট বলে ফেলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো, এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, অর্থাৎ কার্ল ল্যান্ডস্টেইনার। বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার 1901 খ্রিস্টাব্দে রক্তের শ্রেণীবিভাগ করেছিলেন। রক্তের শ্রেণীবিভাগ কিসের উপর ভিত্তি করে করেছিলেন? আরবিসিতে উপস্থিত, অর্থাৎ আমাদের যে লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড কর্পাসাস যেটাকে বলা হয়, সেই আরবিসিতে উপস্থিত অ্যাগ্লুটিনোজেন কিসের ওপর আমি লিখে দিচ্ছি, তোমরা তুলে নিতে পারো। অ্যাগ্লুটিনোজেন এবং অ্যাগ্লুটিনিন। এই দুটো পদার্থের ওপর ভিত্তি করে, অর্থাৎ কোন রক্তের গ্রুপে কোন অ্যাগ্লুটিনোজেন রয়েছে এবং কোন অ্যাগ্লুটিনিন রয়েছে, এইটার ওপর ভিত্তি করে রক্তের শ্রেণীবিভাগ করেছিলেন। রক্তকে 4 ভাগে ভাগ করেছিলেন। কি কি? এ বি আর ও। এই যে শ্রেণীবিভাগটা করেছিলেন বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার কিসের ওপর ভিত্তি করে? আরবিসিতে উপস্থিত অ্যাগ্লুটিনোজেন এবং অ্যাগ্লুটিনিনের ওপর ভিত্তি করে। তাহলে বোঝা গেল। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন রয়েছে, দেখো, স্বভোজী প্রাণী হলো নিম্নলিখিত কোনটি স্বভোজী প্রাণী? অ্যামিবা, প্যারামেসিয়াম, ইউগ্লিনা, জেলিফিশ। তোমরা তাহলে ঝটপট বলে ফেলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো, আমরা কি জানি যে আমাদের বাস্তুতন্ত্রের মধ্যে সবুজ উদ্ভিদরাই মেনলি স্বভোজী প্রাণী, যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। তাদের মধ্যে কি রয়েছে বলে? ক্লোরোফিল। ক্লোরোফিল, এই ক্লোরোফিল কি করে? সৌরশক্তিকে গ্রহণ করে ওদেরকে খাদ্য সংশ্লেষে সাহায্য করে। বোঝা গেল। তাহলে এই যে ক্লোরোফিলের জন্য সবুজ উদ্ভিদরা খাদ্য তৈরি করতে পারে, কিন্তু কিছু প্রাণীও রয়েছে যাদের মধ্যে ক্লোরোফিল থাকে। তার মধ্যে কোনটা হয়ে যাবে? এখানে দেখো অপশান হয়ে যাবে অপশান সি, ইউগ্লিনা। ইউগ্লিনা হলো এরকমই একটি প্রাণী যার মধ্যে ক্লোরোফিল রয়েছে। এরাও কিন্তু নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। আশা করি বোঝা গেল। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন রয়েছে, দেখো, কোন পর্বের প্রাণীদের কমপ্লিট থাকে? রয়েছে 4টে অপশান: পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, নিমাটোডা। তোমরা তাহলে বলে ফেলো কোন পর্বের প্রাণীদের কমপ্লিট থাকে। দেখো, এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, অর্থাৎ টিনোফোরা। দেখো, টিনোফোরার ইংলিশ টার্মটা আমি লিখে দিচ্ছি, টিনোফোরা। এই টিনোফোরা পর্বের প্রাণীদের কি হয়? কমপ্লিট থাকে। সম দূরত্বে অবস্থিত 8টি কমপ্লিট। কটি বললাম? 8টি কমপ্লিট থাকে। এটা এদের বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে। টিনোফোরা পর্বে সমস্ত প্রাণীদেরই দেহে সম দূরত্বে অবস্থিত 8টি কমপ্লিট থাকে। যেটাকে কমপ্লিট বলতে এখানে চিরুনি টাইপের বোঝাচ্ছে, ঠিক আছে? কমপ্লিট বলা হয় ইংলিশে। দেখো, এখানে টিনোফোরা পর্বে তাহলে বললাম। দেখো, টিনোফোরা পর্বে তাহলে আমি একটা উদাহরণ দিই, প্রাণীর উদাহরণ। দেখো, বেরো, আমি লিখে দিচ্ছি, দেখো, বেরোফর্সকালি, এখানটায় BERO, বেরোফর্সকালি। এটা একটা টিনোফোরা পর্বের প্রাণী। বোঝা গেল। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন রয়েছে, দেখো, ট্যাক্সোনমি কথাটি কে প্রথম প্রবর্তন করেন? রয়েছে 4টে অপশান: PD ক্যান্ডোলে, সিমসন, মায়ার, কেউ নয়। তোমরা তাহলে বলো
ট্যাক্সোনমি কথাটি প্রথম কে প্রবর্তন করেন? দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, বিজ্ঞানী পি.ডি. ক্যান্ডলে ট্যাক্সোনমি কথাটি প্রথম প্রবর্তন করেন। এই যে ট্যাক্সোনমি কথাটি দুটো গ্রিক শব্দ থেকে এসেছে। কি কি? ট্যাক্সিস, লিখে দিচ্ছি তোমরা তুলে নিতে পারো, ট্যাক্সিস যুক্ত নোমোস। শুধুমাত্র অপশানটাই কিন্তু জানলে হবে না, তোমাদেরকে কিন্তু পুরোটাই জানতে হবে, তাহলে কি হবে তোমাদের উত্তর দিতে পরবর্তীকালে সুবিধা হবে সমস্তটা জেনে রাখলে। দেখো ট্যাক্সিস সমান হলো বিন্যাস, পরবর্তী অন্য কোশ্চেনে কিন্তু এই জ্ঞানগুলো কাজে লাগতে পারে। বিন্যাস আর নোমোস মানে হলো বিধি বা নিয়ম। এবার দেখো এই যে তাহলে ট্যাক্সোনমি, এটার বাংলা টার্মটা কি হলো? এর ট্যাক্সোনমি এখান থেকেই আমরা বুঝতে পারছি বিন্যাস বিধি বলা হয় ট্যাক্সোনমিকে। দেখো এখানে ট্যাক্সোনমি কাকে বলে আমি বলে দিই। জীববিজ্ঞানের একটি শাখা রয়েছে, যে শাখায় কি হয়, সমস্ত প্রাণীদের নামকরণ, কি কি বলে দিচ্ছি শুনে নাও কি কি করা হয় এখানে। নামকরণ, শ্রেণীকরণ, গোষ্ঠীভুক্তকরণ, এই সমস্ত সম্পর্কে আলোচনা করা হয় বিজ্ঞানের যে শাখায়, তাকেই বলা হয় ট্যাক্সোনমি। অর্থাৎ কোনো প্রাণী কোন পর্বের মধ্যে পড়বে, তার জেনাস কী হবে, তার স্পিসিস কী হবে, এই সমস্ত যে শাখায় আলোচনা করা হয় জীববিদ্যার যে শাখায়, তাকেই বলা হয় ট্যাক্সোনমি। আর এই ট্যাক্সোনমি কথাটা প্রথম প্রবর্তন করেছিলেন পি.ডি. ক্যান্ডলে। বোঝা গেল? চলো আমরা যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন রয়েছে দেখো, কেঁচো রেচন অঙ্গের নাম কি? রয়েছে চারটে অপশান, বৃক্ক, ফ্লেমকোষ, নেফ্রিডিয়া, ম্যালপিজিয়া নালিকা। তোমরা তাহলে ঝটপট বলে ফেলো কোনটা সঠিক আনসার হবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া কেঁচো রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া। এবার দেখো বাকি অপশানগুলোতে যাই। বাকি অপশানগুলোতে দেখো বৃক্ক, আমরা সবাই জানি বৃক্ক মানুষ সহ কিছু মেরুদণ্ডী প্রাণী রয়েছে যাদের রেচন অঙ্গ কিন্তু বৃক্ক। এরপরে রয়েছে দেখো ফ্লেমকোষ। ফ্লেমকোষ কাদের রেচন অঙ্গ? চ্যাপ্টাকৃমি, ফিতাকৃমি। চ্যাপ্টাকৃমি, ফিতাকৃমি, এদের কিন্তু রেচন অঙ্গের নাম ফ্লেমকোষ। এরপরে রয়েছে দেখো ম্যালপিজিয়া নালিকা। ম্যালপিজিয়া নালিকা পতঙ্গদের রেচন অঙ্গের নাম। তাহলে বোঝা গেল কোনটা কাদের রেচন অঙ্গ। এখানে তোমরা সবগুলোই নোট ডাউন করে রাখো, কারণ দেখো ফ্লেমকোষও দিতে পারে। আমি যেমন এখানে দিয়েছি কেঁচো রেচন অঙ্গের নাম, তোমাদেরকে এরকম দিতে পারে যে ফ্লেমকোষ কার রেচন অঙ্গের নাম, বা ম্যালপিজিয়া নালিকা কাদের রেচন অঙ্গের নাম, তখন তোমরা জানা থাকলে বলতে পারবে। ফ্লেমকোষ চ্যাপ্টাকৃমি, ফিতাকৃমির, আর ম্যালপিজিয়া নালিকা যে কোনো পতঙ্গদের রেচন অঙ্গের নাম। বোঝা গেল? চলো আমরা যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন রয়েছে দেখো, শক্তির সাপেক্ষে পৃথিবী কি রকম সিস্টেম? মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম, উভয়েই, কোনোটাই না। উভয়েই বলতে মুক্ত ও বদ্ধ দুটোকেই বোঝাচ্ছে। তাহলে তোমরা বলো শক্তির সাপেক্ষে পৃথিবী কিরকম সিস্টেম? দেখো আমরা কি জানি, আমাদের উৎপাদক থেকে শক্তি সর্বদা প্রাথমিক খাদক, দ্বিতীয় খাদক, তৃতীয় স্তরের খাদক এরকম প্রবাহিত হতে থাকে। প্রাথমিক খাদক, দ্বিতীয় খাদক, তৃতীয় স্তরের খাদক, আবার সর্বোচ্চ স্তরের খাদক, এরকম পরপর প্রবাহিত হতে থাকে। কখনোই কিন্তু নিচু থেকে উপরের দিকে, অর্থাৎ সর্বোচ্চ স্তরের খাদক থেকে আবার উৎপাদকে শক্তি প্রবাহিত হবে, এরকম কিন্তু কখনোই হয় না। সবসময় কিন্তু উৎপাদক থেকে পরবর্তী স্তরের দিকে শক্তি প্রবাহিত হয়। এই জন্য কিন্তু শক্তি একমুখী প্রবাহ, আর এই জন্য একে বলা হয় মুক্ত সিস্টেম। যদি এটা উৎপাদক থেকে নিচের দিকে প্রবাহিত হয়ে শক্তিটা আবার যদি উৎপাদকেই ফিরে যেত, তখন কিন্তু সেটা হয়ে যেত বদ্ধ সিস্টেম। যেহেতু শক্তি একমুখী প্রবাহ হয়, সেই জন্য শক্তি হয়ে যাবে মুক্ত সিস্টেম। পৃথিবীতে শক্তি হয়ে যাবে মুক্ত সিস্টেম। বোঝা গেল? চলো আমরা যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন রয়েছে দেখো,
থিওব্যাসিলাস ডিনিট্রিফিকেন্স, এটি হলো কীরকম ব্যাকটেরিয়া? অ্যামিনোফাইং ব্যাকটেরিয়া, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, কোনোটাই নয়। তোমরা বলো তাহলে এটা কোনটা সঠিক আনসার হয়ে যাবে? দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এই যে ব্যাকটেরিয়াটার নাম দেওয়া রয়েছে থিওব্যাসিলাস এসপি, এটা কিন্তু একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। বোঝা গেল? ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া কি করে না, এরা নাইট্রেটকে প্রথমে নাইট্রাইট, তারপরে অ্যামোনিয়া, এবং সর্বশেষে নাইট্রোজেন হিসাবে মুক্ত করে। একেই বলা হয়, এই কাজটাই করে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। বোঝা গেল? চলো তাহলে আমরা যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন রয়েছে, দেখো নিম্নলিখিত কোনটি অন্তর্বাহিনী নদী? রয়েছে 4টে অপশান, নর্মদা, তাপ্তি, মহানদী, লুনি। তোমরা তাহলে এখানে বলে ফেলো কোনটা হয়ে যাবে সঠিক আনসার। দেখো এই প্রশ্নের সঠিক আনসার আমরা সবাই জানি যে অন্তর্বাহিনী নদী হলো লুনি। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন রয়েছে, দেখো পঞ্চনদের দেশ কাকে বলা হয়? রয়েছে 4টে অপশান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, কেরল। তোমরা তাহলে বলে ফেলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, পাঞ্জাব। পাঞ্জাবকে পঞ্চনদের দেশ বলা হয়। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন রয়েছে, দেখো কানাডা বাঁধ বলা হয় নিম্নলিখিত কোন বাঁধকে? রয়েছে 4টে অপশান, ফারাক্কা, ইডুক্কি, ম্যাসাঞ্জোর, মাইথন। তোমরা তাহলে বলো কোন বাঁধকে কানাডা বাঁধ বলা হয়। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, ম্যাসাঞ্জোর। ম্যাসাঞ্জোর বাঁধকে কানাডা বাঁধ কেন বলা হয় বলতো? 1954 থেকে 1955 সালে যখন এই ম্যাসাঞ্জোর বাঁধ নির্মাণ করা হয়েছিল, তখন কানাডা সরকার এই বাঁধ নির্মাণ করতে সাহায্য করেছিল। সেই জন্য এটার পরবর্তী অপর একটা নাম, ম্যাসাঞ্জোর বাঁধের একটা অপর নাম রয়েছে কানাডা বাঁধ। এটা মনে রাখবে, অনেক সময় দেয় যে কানাডা বাঁধ কোন বাঁধকে বলা হয়। এই যে ম্যাসাঞ্জোর বাঁধটা কোথায় রয়েছে? ঝাড়খণ্ড স্টেটে রয়েছে। আর কোন নদীর ওপর? ময়ূরাক্ষী নদীর ওপর। কি বললাম তাহলে? এইগুলো ইম্পর্টেন্ট, কোন ড্যাম কোন নদীর ওপর অবস্থিত, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে। ম্যাসাঞ্জোর ড্যাম ময়ূরাক্ষী নদীর ওপর অবস্থিত, ঝাড়খণ্ড স্টেটে রয়েছে। আর এই ড্যামটাকে কানাডা ড্যাম বলা হয়, কারণ কানাডা সরকার এই ড্যাম তৈরিতে হেল্প করেছিল বলে। বোঝা গেল? চলো আমরা যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন রয়েছে, দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10 গ্রাম বরফকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলকে মেশানো হলো। দুটো মিশ্রণ মেশানো হলো, কি? 10 গ্রাম বরফ আর 10 গ্রাম জল। দশ গ্রাম বরফ। আর এখানটায় কোশ্চেনটাতে একটু মিস্টেক রয়েছে, দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10 গ্রাম বরফ আর 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 10 গ্রাম জল হবে। 10 গ্রাম জল মানে দুটোর পরিমাণ সমান। এবার এই দুটোকে আমি যদি মিক্সড করি তাহলে আমাদের মিশ্রণের উষ্ণতা কত হবে? রয়েছে 4টে অপশন, 10 ডিগ্রি সেন্টিগ্রেড, 15 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 5 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমরা তাহলে বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো আমরা যখন কোনো বস্তু, দুটো বস্তু, যেটা একটা ঠান্ডা হয় একটা গরম হয়, বেশি উষ্ণ হয়, তখন তাদেরকে যদি মিক্সড করে দিই তখন কি হয়? তাদের মধ্যে উষ্ণতাটা
একটা মানে যেখানে বেশি উষ্ণতা রয়েছে, বেশি উষ্ণতা থেকে কম উষ্ণতার দিকে তাপটা গিয়ে একটা মিডিয়াম টেম্পারেচারে এসে সেটা স্থির হয়ে যায়। তাহলে এখানে দেখো এই ক্ষেত্রে কি হবে, আমি যদি 10 গ্রাম বরফকে 10 গ্রাম জলের সঙ্গে মেশাই, তাহলে এই যে 10 গ্রাম, এখানে যে 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল রয়েছে, জলের উষ্ণতা বেশি, এইখান থেকে উষ্ণতা কমতে কমতে আর এই 0 ডিগ্রি থেকে বাড়তে বাড়তে গিয়ে পৌঁছাবে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। এদের মধ্যবর্তী পয়েন্ট কত? 5 ডিগ্রি। মানে এই পুরো মিশ্রণটার উষ্ণতা তখন হয়ে যাবে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ আমাদের সঠিক আনসার হয়ে যাচ্ছে অপশান ডি। বোঝা গেল? চলো আমরা যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন রয়েছে, দেখো কোন সূত্র থেকে বলের মান নির্ণয় করা যায়। রয়েছে 4টে অপশান। নিউটনের প্রথম গতিসূত্র, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, নিউটনের তৃতীয় গতিসূত্র, ভরবেগের সংরক্ষণ সূত্র। তোমরা তাহলে বলে ফেলো কোনটা সঠিক আনসার হবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ নিউটনের দ্বিতীয় গতিসূত্র। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা বলের মান নির্ণয় করতে পারি। নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কি পাই? প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাই। বলের সংজ্ঞা, এইগুলো মনে রাখবে কোন গতিসূত্র থেকে আমরা কি পাই। তোমরা খাতায় লিখে নিতে পারো, কারণ অনেক সময়ই এইগুলো পরীক্ষায় আসে যে নিউটনের কোন গতিসূত্র থেকে আমরা কিসের ধারণা পাই। নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা বলের সংজ্ঞা পাই, আরেকটা ধারণা পাই যেটা জাড্য ধর্মের ধারণা পাই। বস্তুর যে জাড্য ধর্ম রয়েছে, সেই জাড্য ধর্মের ধারণা কিন্তু আমরা পেয়ে যাই নিউটনের প্রথম গতিসূত্র থেকে। আর নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা তাহলে বলের মান নির্ণয় করতে পারি, এটা জানতে পারলাম। আর নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা কি পাই? দেখো রয়েছে 4 নম্বর অপশানে ভরবেগের সংরক্ষণ সূত্র। নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র পাই। তাহলে বোঝা গেল আমরা কোন গতিসূত্র থেকে কি কি জানতে পারি। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন রয়েছে, দেখো ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর কত? রয়েছে 4টে অপশান। 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানটায় সেন্টিগ্রেড হবে না যেহেতু ফারেনহাইট স্কেলের বলছি। 100, 32, 212, 180। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর হবে অপশান ডি 180। ফারেনহাইট স্কেলের প্রাথমিক পাঠ হয় 32, প্রাথমিক পাঠ, আর অন্তিম পাঠ কত হয়? 212। এই 212 থেকে 32 বাদ দিয়ে দিলেই আমরা পেয়ে যাব 180। আমরা কি জানি, প্রাথমিক পাঠ থেকে অন্তিম পাঠ বাদ দিলেই আমরা তার প্রাথমিক অন্তর পেয়ে যাই। এখানে দেখো তাহলে প্রাথমিক পাঠ 32 ডিগ্রি আর একদম অন্তিম পাঠ 212 ডিগ্রি, সেই থেকে আমরা তাহলে বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব 180 ডিগ্রি ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর। বোঝা গেল? চলো আমরা যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন রয়েছে, দেখো ঘড়িতে দম দেওয়ার সময় আমরা তাতে কি সঞ্চার করি। রয়েছে 4টে অপশান। স্থিতিশক্তি সঞ্চার করি, গতিশক্তি সঞ্চার করি, তড়িৎ শক্তি সঞ্চার করি, তাপ শক্তি সঞ্চার করি। তোমরা তাহলে বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার আমি বলে দিচ্ছি। দেখো তাপ শক্তির সঞ্চার এটা কখনোই হবে না, কারণ আমরা যখন ঘড়িতে দম দিই সেটা যান্ত্রিক শক্তি। ঘড়িতে দম দেওয়াটা, এই যে ঘড়িটা কিন্তু ঘড়ির যে শক্তিটা এটা যান্ত্রিক শক্তি, তো এই যান্ত্রিক শক্তি থেকে কিন্তু এখানে তাপ শক্তি উৎপন্ন হয় না, তড়িৎ শক্তি উৎপন্ন হয় না। আর এই যে যান্ত্রিক শক্তি থেকে ঘড়িটার মধ্যে কিন্তু গতি শক্তিও সঞ্চার হয় না। কি শক্তি সঞ্চার হয়? স্থিতি শক্তির সঞ্চার হয়। এই স্থিতি শক্তির সঞ্চার হয় বলেই যখন ঘড়িটাকে দম দেওয়া হয় স্থিতি শক্তিতে রয়ে গেল, এবার যখন সেই ঘড়িটা তার অ্যালার্ম বাজতে শুরু করে তখন সেখানে কিন্তু গতিশক্তিতে সেটা এই স্থিতিশক্তিটাই পরবর্তীকালে গতিশক্তিতে পরিণত হয়। কিন্তু ওই যে দম দেওয়ার সঙ্গে সঙ্গে, ঘড়িতে দম দেওয়ার সঙ্গে সঙ্গে এই যান্ত্রিক শক্তিটা স্থিতিশক্তি রূপে ওর মধ্যে সঞ্চিত হয়ে যাচ্ছে, এটা মনে রাখবে। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন রয়েছে, দেখো পর্যায় সারণীতে সন্ধিগত মৌল কতগুলি থাকে। পর্যায় সারণীতে সন্ধিগত মৌল কতগুলি থাকে? রয়েছে 4টে অপশান। 28টি, 30টি, 25টি, 20টি। তোমরা তাহলে বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি 30টি।
পর্যায় সারণীতে সন্ধিগত মৌল, সন্ধিগত মৌলের ইংলিশ টার্মটা লিখে দিচ্ছি, দেখো ট্রানজিশন এলিমেন্ট, ট্রানজিশন এলিমেন্ট। এই ট্রানজিশন এলিমেন্ট পর্যায় সারণীতে মোট 30টি রয়েছে। এই ট্রানজিশন এলিমেন্ট কোন ব্লকের মৌল? ডি ব্লকের মৌল, এটা মনে রাখবে, ডি ব্লক। আমাদের পর্যায় সারণীতে টোটাল 4টে ব্লক রয়েছে, কি কি? এসপি, ডি আর এফ। তার মধ্যে এই সন্ধিগত মৌল থাকে ডি ব্লকে। বোঝা গেল? চলো আমরা যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন রয়েছে, দেখো মাস ফ্লাওয়ারিং দেখা যায়। নিম্নলিখিত কোনটির মধ্যে মাস ফ্লাওয়ারিং দেখা যায়? রয়েছে 4টে অপশান, বাঁশ, শাল, সুন্দরী, ক্যাকটাস। তোমরা তাহলে বলো কোনটার মধ্যে মাস ফ্লাওয়ারিং দেখা যায়। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, বাঁশ। বাঁশে মাস ফ্লাওয়ারিং দেখা যায়। মাস ফ্লাওয়ারিংটা কি বলি? এই যে বাঁশ গাছে সারা জীবনে একবারই ফুল ফোটে, সারা জীবনে একবার। কি হয় যখন এই একবার ফুল ফোটে, সেই ফুল ফোটার সময় বাঁশ গাছ ফুল ফোটার জন্য এত শক্তি লাগে, বাঁশ গাছ তার দেহের সমস্ত শক্তি এই ফুল ফোটার জন্যই দিয়ে দেয়। তারপরে কি হয়, ওই গাছটা মারা যায়, ফুল ফুটে গেলে তারপরে মারা যায়। এইটাকেই বলা হয় মাস ফ্লাওয়ারিং, আর এটা দেখা যায় একমাত্র বাঁশ গাছে। বোঝা গেল? চলো আমরা যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন হয়েছে, দেখো চোখের রেটিনায় উজ্জ্বল আলো ও বর্ণ শোষণে সক্ষম কোন কোষ? রয়েছে 4টে অপশান, রড কোষ, কোন কোষ, রক্তকোষ, পেশিকোষ। উজ্জ্বল আলো ও বর্ণ শোষণে সক্ষম, বলো কোনটা সঠিক আনসার হবে? দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, কোন কোষ। দেখো আমাদের চোখে, আমাদের মানুষের চোখে কি হয়, কোন কোষের সংখ্যা বেশি থাকে বলে আমরা দিনের বেলায় কিন্তু ভালো সুন্দর দেখতে পাই। দিনের বেলায় আমরা সুন্দর দেখতে পাই, সমস্ত বর্ণ স্পষ্টভাবে দেখতে পাই। এটা কিসের জন্য? কোন কোষের জন্য। আমাদের চোখের মধ্যে কোন কোষের প্রাচুর্য বেশি রয়েছে। আর যারা নিশাচর প্রাণী হয় তারা রাতের বেলায় দেখতে পায়। কেন? কারণ তাদের মধ্যে রড কোষের সংখ্যা বেশি থাকে। হ্যাঁ, রড কোষের সংখ্যা বেশি থাকলে রড কোষ কী করে? মৃদু আলোতে বেশি সক্রিয় হয়, মৃদু আলোতে। রড কোষ মৃদু আলোতে বেশি সক্রিয় হয় বলে কি হয়, তাহলে রড কোষ, যারা নিশাচর প্রাণী তাদের রড কোষ বেশি থাকে, তাই জন্য তারা রাত্রে ভালো দেখতে পায়। কিন্তু আমরা দিনের বেলায় বেশি দেখতে পাই, কারণ আমাদের যে কোন কোষ রয়েছে, সেই বেশি কোন কোষ রয়েছে, আর সেই কোন কোষগুলো উজ্জ্বল আলো আর বর্ণ শোষণে সক্ষম। বোঝা গেল? চলো আমরা যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন রয়েছে, দেখো ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে নিম্নলিখিত কোন কোষীয় অঙ্গাণু? এখানে রয়েছে 4টে অপশান, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু, লাইসোজোম। তোমরা তাহলে বলো এর মধ্যে কোন কোন কোষীয় অঙ্গাণু ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে? দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি, লাইসোজোম। দেখো ব্যাঙাচিকে ইংলিশে বলা হয় ট্যাডপোল, জানো তোমরা নিশ্চয়ই। এই ট্যাডপোল থেকে যখন অ্যাডাল্ট ফ্রগ অর্থাৎ ব্যাঙে পরিণত হয়, অ্যাডাল্ট ফ্রগ ব্যাঙে পরিণত হয়, এই যে প্রক্রিয়াটাকে কি বলা হয়? মেটামরফোসিস। মেটামরফোসিস মনে রাখবে, লিখে দিচ্ছি। তাহলে কি বললাম? ব্যাঙাচি একটা লার্ভা দশা, যেটাকে বলা হয় ট্যাডপোল লার্ভা। এই ট্যাডপোল লার্ভা থেকে যখন অ্যাডাল্ট ফ্রগ পরিণত হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হয় মেটামরফোসিস। আর এই মেটামরফোসিসে সাহায্য করে লাইসোজোম। কিভাবে সাহায্য করে? না, ব্যাঙাচির লেজ থাকে, এই লেজটাকে বাদ দিয়ে, ব্যাঙের তো লেজ থাকে না, এই লেজটাকে বাদ দেওয়ার জন্য এই লাইসোজোম কোষীয় অঙ্গাণুটা সাহায্য করে। বোঝা গেল? চলো আমরা যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন রয়েছে, দেখো কোষের মস্তিষ্ক বলা হয় কাকে? রয়েছে 4টে অপশান, নিউক্লিয়াসকে, মাইটোকন্ড্রিয়াকে, রাইবোজোমকে, লাইসোজোমকে। তোমরা তাহলে বলে ফেলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, অর্থাৎ নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। কেন বলা হয় নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক? না হচ্ছে গিয়ে কোষের যে সমস্ত কাজ হয়, কোষের মধ্যে তো অনেক কাজই হয়,
কারণ আমাদের দেহের জৈবনিক প্রক্রিয়া যে সমস্ত হয় সব কিছুই কোষ দ্বারা নিয়ন্ত্রিত হয়, আর এই যে কোষের সমস্ত কাজ কিন্তু নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস। কোষের সমস্ত কাজ হয়, সমস্ত কাজ নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস। এই কারণে নিউক্লিয়াসকে বলা হয় কোষের শক্তিঘর। আর দেখো যে অপশানগুলো রয়েছে, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। কোষের শক্তিঘর, এখানে এটিপি সংশ্লেষিত হয় এবং এটিপি বেশি পরিমাণে উৎপন্ন হয় এবং সংরক্ষিত থাকে বলে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। রয়েছে রাইবোজোমকে কি বলা হয়? রাইবোজোমকে বলা হয় প্রোটিন কারখানা বা প্রোটিন ফ্যাক্টরি। কারণ এই যে রাইবোজোমের মধ্যে প্রোটিন তৈরির স্থান থাকে, সেই জন্য একে বলা হয় প্রোটিন কারখানা বা প্রোটিন ফ্যাক্টরি। আর রয়েছে দেখো লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ, আত্মঘাতী থলি। তাহলে কাকে কোনটা বলে আমি বলে দিলাম। এখানে নিউক্লিয়াসকে বলে কোষের মস্তিষ্ক, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর, রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি, লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি। তাহলে আমাদের কোষের মধ্যে কোন অঙ্গাণুকে কি বলা হয় সেটা তোমরা বুঝতে পেরেছো আশা করি। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন রয়েছে দেখো, জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? রয়েছে 4টে অপশান, রবার্ট হুক, লুই পাস্তুর, ডক্টর জেনার, লিউয়েন হুক। তোমরা তাহলে বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, লুই পাস্তুর। জলাতঙ্কের টিকা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী লুই পাস্তুর। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন রয়েছে দেখো, কার্বনের যোজ্যতা কত? দেখো 4টে অপশান রয়েছে, 3, 4, 5, 6। তোমরা তাহলে বলো কার্বনের যোজ্যতা কত হবে। দেখো এই প্রশ্নে আনসার বলার আগে আমি বলে দিই যোজ্যতা কাকে বলে। দেখো যখন কোনো মৌলের একটাই পরমাণু, ধরো কার্বনের একটা পরমাণুকে আমরা কি লিখি? সি। এই একটা পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে, বা এই একটা কার্বন পরমাণুর বাইরের কক্ষে যতগুলো ইলেকট্রন থাকে তাকেই বলা হয় তার যোজ্যতা। কি বললাম? এই একটা কার্বন পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে, বা এই কার্বন পরমাণুর সর্ববহিস্থ কক্ষে যতগুলো ইলেকট্রন থাকে, যেগুলোকে ভ্যালেন্স ইলেকট্রন বলা হয়, সেটাকেই বলা হয় তার যোজ্যতা। তাহলে এখানে চেয়েছে কার্বনের যোজ্যতা কত। দেখো তার জন্য আমাদেরকে জানতে হবে কার্বনের পারমাণবিক সংখ্যা কত। আমরা জানি কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6, তাই তো? কার্বনের পারমাণবিক সংখ্যা 6 হলে, এবার দেখো আমরা ইলেকট্রন বিন্যাস করছি। ইলেকট্রন বিন্যাস করলে আমরা কি জানি? কে কক্ষপথে 2টো ইলেকট্রন থাকে, অর্থাৎ সর্বপ্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন থাকে। তারপরের এল কক্ষপথে কটা থাকে? 8টা ইলেকট্রন। এখানে দেখো আমি 2টো বাদ দিয়ে দিলে বাকি থাকছে 4টা, অর্থাৎ ওই 4টা চলে যাবে পরবর্তী কক্ষে। এবার দেখো আমাদের সর্ববহিস্থ কক্ষে রয়ে যাচ্ছে 4টা ইলেকট্রন, অর্থাৎ আমাদের এখানে কার্বনের যোজ্যতা হয়ে যাচ্ছে 4। অপশান বি হয়ে যাচ্ছে সঠিক অপশান। বোঝা গেল? তাহলে আমাদের সর্ববহিস্থ কক্ষ বা একটা কার্বন পরমাণু যতগুলো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে দেখবে কার্বনের 4টা হাত থাকে, 4টা হাতে 4টা হাইড্রোজেন যুক্ত হতে পারে। এই ক্ষেত্রেও আমরা দেখলাম তাহলে কার্বনের যোজ্যতা 4 হচ্ছে, আবার সর্ববহিস্থ কক্ষেও 4টা ইলেকট্রন থাকছে। এইভাবেই কিন্তু আমরা যোজ্যতা নির্ণয় করি। বোঝা গেল? চলো আমরা যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন রয়েছে দেখো, ওজোন হোল সর্বাপেক্ষা বেশি দেখা যায় কোন অঞ্চলে? রয়েছে 4টে অপশান, আন্টার্কটিকা, আফ্রিকা, ইউরোপ, ভারত। তোমরা তাহলে ঝটপট বলে ফেলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, আন্টার্কটিকা অঞ্চলে ওজোন হোল সর্বাপেক্ষা বেশি দেখা যায়। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন রয়েছে দেখো, মেরাসমাস রোগটি কিসের অভাবে ঘটে? রয়েছে 4টে অপশান, কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, খনিজ মৌল। তোমরা তাহলে বলো মেরাসমাস রোগটি কিসের অভাবে ঘটে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ প্রোটিনের অভাবে মেরাসমাস রোগ ঘটে। এটা কাদের হয়? এটা সাধারণত একদম কম বয়সী শিশু, 1 বছরেরও কম শিশুদের প্রোটিনের ঘাটতি দেখা গেলে
তাদের মধ্যে কিন্তু এই মেরাসমাস রোগটা দেখা যায়। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন রয়েছে দেখো, বিশ্ব অরণ্য দিবস কোন দিনটিতে পালন করা হয়? রয়েছে 4টে অপশান, 21শে মে, 21শে এপ্রিল, 21শে মার্চ, 21শে জানুয়ারি। তোমরা তাহলে বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, অর্থাৎ 21শে মার্চ। বিশ্ব অরণ্য দিবস 21শে মার্চ পালন করা হয়। দেখো বিশ্ব অরণ্য দিবস কেন পালন করা হয়? কিছু কিছু প্রজাতির প্রাণী রয়েছে, কিছু কিছু প্রাণীর উদ্ভিদ রয়েছে যারা একদম বিলুপ্ত হয়ে যাচ্ছে বা বিপন্ন হয়ে গেছে। সেই সমস্ত উদ্ভিদদেরকে বাঁচিয়ে রাখার জন্য বিশ্ব অরণ্য দিবস পালন করা হয়। বোঝা গেল? চলো আমরা যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন রয়েছে দেখো, পাথরকুচি গাছের পাতা কি কাজ করে? রয়েছে 4টে অপশান, খাদ্য সঞ্চয় করে, বংশ বিস্তার করে, আত্মরক্ষা করে, কোনোটাই নয়। তোমরা তাহলে বলে ফেলো চটপট কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের আনসার আমরা সবাই জানি যে পাথরকুচি গাছের পাতা কি কাজ করে? বংশ বিস্তারে সাহায্য করে। বোঝা গেল? এবার চলো আমরা যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন রয়েছে দেখো, বায়োলুমিনিসেন্স দেখা যায় এমন একটি প্রাণী। রয়েছে 4টে অপশান, জোনাকি, মশা, মাছি, ফড়িং। তোমরা বলো এই 4টের মধ্যে কোনটাতে বায়োলুমিনিসেন্স দেখা যায়। দেখো এই প্রশ্নের আনসারটা আমি আগে বলে দিই, বায়োলুমিনেসেন্স কি। বায়োলুমিনেসেন্স দুটো শব্দ, একটা এসেছে গ্রিক শব্দ থেকে বায়োস, আর একটা এসেছে ল্যাটিন শব্দ থেকে লুমেন। এই যে দুটো শব্দের অর্থ, বায়োস শব্দের অর্থ হলো জীবিত, আর লুমেন শব্দের অর্থ হলো আলো। অর্থাৎ দেখো জীব থেকে আমরা যে আলো পাই তাকেই বলা হয় বায়োলুমিনেসেন্স। দেখো বায়োলুমিনেসেন্সটা কি আরেকটু ভালো করে তোমাদেরকে বলে দিই। গভীর সমুদ্র রয়েছে, গভীর সমুদ্রে কি হয়, সেখানে সূর্যের আলো পৌঁছায় না। এবার সেখানে যে সমস্ত প্রাণী বসবাস করে তাদের দেহে কি হয়, এক প্রকার গ্রন্থি, বিশেষ গ্রন্থি দেখা যায়। সেই গ্রন্থিতে কি হয়, উত্তাপহীন আলো উৎপন্ন করে। এই প্রক্রিয়াটাকেই বলা হয় বায়োলুমিনিসেন্স। আর এই যে বায়োলুমিনিসেন্স যাদের দেখা যায় সেই সমস্ত প্রাণীদেরকে বলা হয় বায়োলুমিনিসেন্ট। কি বললাম? বায়োলুমিনিসেন্ট। তোমরা সবগুলো কিন্তু নোট ডাউন করে রাখো, আমি পুরো ডিটেলসে বলছি বায়োলুমিনেসেন্স প্রক্রিয়াটা কি। এইবার কি হয়, এই যে সমস্ত প্রাণীর দেহে এক ধরনের রঞ্জক পদার্থ থাকে, সেই রঞ্জক পদার্থটার নাম কি? লুসিফেরিন এক প্রকারের এদের রঞ্জক পদার্থ থাকে। এই লুসিফেরিন কি হয়, এদের দেহে লুসিফেরাস উৎসেচকের সাথে বিক্রিয়া ঘটিয়ে রাসায়নিক শক্তি থেকে কি হয়, আলোক শক্তিতে রূপান্তরিত করে। তাহলে কি বললাম, কি হয়, এদের দেহে বায়োলুমিনেসেন্ট যে সমস্ত প্রাণী হয় তাদের দেহে লুসিফেরিন নামে এক প্রকার প্রোটিন থাকে। সেই লুসিফেরিন প্রোটিন লুসিফেরাস উৎসেচকের সাথে যুক্ত হয়ে রাসায়নিক শক্তিকে, এইগুলো রাসায়নিক পদার্থ, এই রাসায়নিক শক্তিকে কি করে, আলোক শক্তিতে পরিণত করে। এর ফলে এদের দেহে এক বিশেষ প্রকার আলো দেখা যায়, যে আলোটা উত্তাপবিহীন হয়। এই আলো থেকে কিন্তু আমরা কোনো উত্তাপ পাই না। তাহলে এই প্রক্রিয়াটাকেই বলা হয় বায়োলুমিনেসেন্স। বোঝা গেল? আর দেখো আমি এখানে মেনলি সমুদ্রের নিচে প্রাণীদের কথা বললাম, কিন্তু আমাদের চারপাশেও দেখতে পাওয়া যায় এমন একটা প্রাণী রয়েছে যাদের আলো দেখা যায়, সেটা হলো জোনাকি। অর্থাৎ আমাদের অপশান হয়ে যাবে, সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, জোনাকি। জোনাকিতেও যে আলো উৎপন্ন হয় ওটা কিন্তু বায়োলুমিনেসেন্স প্রক্রিয়ার জন্যই হয়। বোঝা গেল? চলো আমরা যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন রয়েছে দেখো,
উদ্ভিদ দেহে জল ঊর্ধ্বমুখী পরিবহন হয় কোন কলার মাধ্যমে? রয়েছে চারটে অপশান, জাইলেম কলা, ফ্লোয়েম কলা, ভাজক কলা, কোনোটাই নয়। তোমরা তাহলে বলো, উদ্ভিদ দেহে জল যে মাটি থেকে জল শোষণ করে উদ্ভিদকে তো পাতাতে পাঠাতে হয়, তবেই তো সেই জল খনিজ মৌল দিয়ে সে খাদ্য তৈরি করতে পারে। তাহলে এই জল যে ঊর্ধ্বমুখী পরিবহন হয় সেটা কিসের মাধ্যমে হয়, কোন কলার মাধ্যমে? দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, জাইলেম কলার মাধ্যমে কিন্তু জল ঊর্ধ্বমুখী পরিবহন হয়। অর্থাৎ মূল থেকে, গাছের মূল থেকে কি হয়, উপরের দিকে যখন জল এরকম গাছের মূল রয়েছে, গাছের মূল থেকে যখন জল উপরের দিকে যায় তখন সেই কলা, যে কলার মাধ্যমে যায় সেটা হলো জাইলেম কলা। আর দেখো রয়েছে যে ফ্লোয়েম কলা, ফ্লোয়েম কলাতে কি হয়, এই গাছের পাতাতে যখন খাদ্য উৎপন্ন হলো, সেই খাদ্য এবার তো উদ্ভিদ দেহে সারা দেহে ছড়াতে হবে, তবেই তো তারা শক্তি পাবে বা পুষ্টিটা পাবে। তাহলে সেই যে কাজটা কে করে, ফ্লোয়েম কলা করে। অর্থাৎ উদ্ভিদের পাতায় যে খাদ্য তৈরি হয় সেই খাদ্য সারা দেহে ছড়িয়ে পড়ে, সেই কাজটা করে ফ্লোয়েম কলা। আর জাইলেম কলা কি করে, মূল থেকে জল শোষণ করে ঊর্ধ্বমুখী পরিবহন করে পাতাতে পাঠাতে সাহায্য করে জাইলেম কলা। বোঝা গেল? চলো আমরা যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন রয়েছে, দেখো, জিব্বারেলিন হরমোন প্রথম আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? চারটে অপশান রয়েছে, স্টার্লিং ও বোলিং, কুরোশোয়া, গুটম্যান, ব্রাউন ও উড। এই যে চারটের মধ্যে এই যাবে, মানে বিজ্ঞানী, কোন বিজ্ঞানী জিব্বারেলিন হরমোন আবিষ্কার করেছিল প্রথম? দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, বিজ্ঞানী কুরোশোয়া। বিজ্ঞানী কুরোশোয়া প্রথম জিব্বারেলিন হরমোন আবিষ্কার করেছিলেন। দেখো এখানে বলে রাখি, এই যে বিজ্ঞানী কুরোশোয়া জিব্বারেলিন আবিষ্কার করেছিলেন, তিনি 1921 খ্রিস্টাব্দে কি করেছিলেন, জিব্বারেলা নামটা লিখে দিচ্ছি, দেখো, জিব্বারেলা ফুজিকুইর, কি বললাম, জিব্বারেলা ফুজিকুরোই, জিব্বারেলা ফুজিকুরোই নামে একটা ছত্রাক থেকে এই প্রথম জিব্বারেলিন হরমোনটা আবিষ্কার করেছিলেন। কত খ্রিস্টাব্দে করেছিলেন? 1921 খ্রিস্টাব্দে। আর দেখো রয়েছে স্টার্লিং ও বোলিং, বিজ্ঞানী স্টার্লিং ও বোলিং প্রথম হরমোন আবিষ্কার করেন বিজ্ঞানী স্টার্লিং ও বোলিং। বোঝা গেল? চলো আমরা যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন রয়েছে, দেখো, ডিএনএতে কোন পিরিমিডিন বেস থাকে? রয়েছে চারটে অপশান, অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল, থাইমিন। তোমরা তাহলে বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে, ডিএনএতে কোন পিরিমিডিন বেস থাকে? দেখো এই প্রশ্নের আনসারে দেখে নিব আমরা। দেখো অ্যাডেনিন আর গুয়ানিন এই দুটো কিন্তু পিরিমিডিন বেস নয়, এই দুটো পিউরিন বেস। অর্থাৎ এই দুটো অপশান আমাদের বাদ হয়ে যাচ্ছে। প্রথমে আমাদেরকে জানতে হবে কোনগুলো পিউরিন বেস হয় আর কোনগুলো পিরিমিডিন বেস হয়, তাহলে আমরা বলতে পারবো। দেখো অ্যাডেনিন, গুয়ানিন আমি বললাম এই দুটো পিউরিন বেস, এই দুটো পিউরিন বেস হয়ে যাচ্ছে, মানে এই দুটো হবে না, এখানে আমাদেরকে পিরিমিডিন বেস চেয়েছে। বাকি যে দুটো অপশান রয়েছে ইউরাসিল আর থাইমিন, এই দুটো কিন্তু পিরিমিডিন বেস। দেখো এই দুটো পিরিমিডিন বেসের মধ্যে ডিএনএতে থাকে থাইমিন, অর্থাৎ আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি। আর ইউরাসিল থাকে আরএনএতে। বোঝা গেল? চলো আমরা যাই আজকে শেষ প্রশ্ন। দেখো নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে কি বলা হয়? রয়েছে চারটে অপশান, সাইটোকাইনেসিস, ক্যারিওকাইনেসিস, মাইটোসিস, মিওসিস। তোমরা তাহলে বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে, নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে কি বলা হয়? দেখো এই প্রশ্নের আনসার আমরা দেখে নেব। এখানে দেখো রয়েছে মাইটোসিস আর মিওসিস। এই মাইটোসিস আর মিওসিস এই দুটো কিন্তু কোষ বিভাজনের প্রক্রিয়া, পুরো কোষ বিভাজনের প্রক্রিয়াই কিন্তু মাইটোসিস আর মিওসিস। আর এখানে আমাদেরকে চেয়েছে শুধু নিউক্লিয়াস বিভাজনের পদ্ধতিকে কি বলা হয়। দেখো এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলা হয়, আর সাইটোকাইনেসিস বলা হয় সাইটোপ্লাজমের বিভাজনকে।
দেখো এখানে এই যে ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস এই দুটো কোন দশায় কোন কোষ বিভাজন প্রক্রিয়ায় দেখা যায়? মাইটোসিস বিভাজনে কিন্তু এই দুটো দেখা যায়। এই ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস এই দুটো কিন্তু মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় দেখা যায়। বোঝা গেল? তাহলে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া কি হয়? প্রথমে নিউক্লিয়াসের বিভাজন ঘটে, অর্থাৎ প্রথমে ক্যারিওকাইনেসিস ঘটে, তারপরে কি হয়? সাইটোপ্লাজমের বিভাজন ঘটে, অর্থাৎ সাইটোকাইনেসিস ঘটে, দিয়ে কি হয়? দুটো অপত্য কোষ সৃষ্টি হয়। আর এই যে ক্যারিওকাইনেসিস প্রক্রিয়ার 4টে দশা রয়েছে। কি কি 4টে দশা লিখে দিচ্ছি আমি, দেখে নাও। মেটাফেজ, প্রথমে হবে প্রোফেজ, মেটাফেজ, টেলোফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। এখানে ভুল লেখা হয়ে গেল, এটা হয়ে যাবে অ্যানাফেজ, তারপরে হবে টেলোফেজ, একদম লাস্টে টেলোফেজ। তাহলে কি বললাম? ক্যারিওকাইনেসিসের 4টে দশা থাকে, সেইগুলো কি কি? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। আর ক্যারিওকাইনেসিস কোন প্রক্রিয়ায় দেখা যায়? মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস এই দুটোই দেখা যায়। এর মধ্যে নিউক্লিয়াস বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস আর সাইটোপ্লাজম বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। তাহলে বোঝা গেল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এই প্রশ্নের পিডিএফটি যদি তোমরা পেতে চাও তবে জয়েন করো আমাদের টেলিগ্রাম চ্যানেল অলটেট পিটিতে, লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তবে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, যাতে তোমরা এই চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমে দেখতে পাও। এই চ্যানেলে কিন্তু রোজই এরকম ভিডিও আসতেই থাকে। টাটা।